জনগণের জান মালের জীবনের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে না পারলে আপনারা ক্ষমতা ছেড়ে দেবেন। বিএনপি নিজের ভোট পাই সরকার গঠন করবে, ওই জায়গা কিন্তু জামাত এখন আসতে পারে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা অস্ত্র অভিধান করতে পারেনি, সফল হতে পারেনি। জামাত ইসলাম যেভাবে বেপরোয়া হয়ে গেছে, অস্ত্রধারীদের দখল বা চাঁদাবাজদের কোনো সাড়া নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা কি করতে পেরেছে এই সরকার? সংবিধানের কোনো ইস্যু সংস্কার করার এখতিয়ারই এই সরকারের নাই। প্রতিনিয়ত গুলিবিদ্ধ হচ্ছে মানুষ। আমার খুলনায় দেখেন, চিটাং দেখেন, প্রত্যেকটি জায়গায় গুলিবিদ্ধ হচ্ছে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠে। দর্শক, নির্বাচনকে সামনে রেখে দুর্বৃত্তদের অপতৎপরতা বেড়েই চলছে এবং এই কারণে উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরা। চিহ্নিত অপরাধীদের জামিন, লুট হওয়া অস্ত্র, এসবই মূলত উদ্বেগের কারণ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কতটুকু প্রস্তুত এই চ্যালেঞ্জ নিতে সরকার, কতটুকু প্রস্তুত থাকবে সে বিষয়টি বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচনে নিরাপত্তার ঝুঁকি। শুরুতেই আজিজ ভাই, আপনার কাছেই আমি আসতে চাই। সম্প্রতি তো একজন প্রার্থীর উপরে নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে প্রকাশ্যে দিবালোকে। ওসমান হাদির উপর হামলার এই ঘটনাটি বৃহত্তর চক্রান্তের ক্ষুদ্র অংশ, এমন মন্তব্য করেছে বিএনপি। একটু জানতে চাই যে কারা এই হামলা করেছে এবং নির্বাচন বানচালের জন্য কি এই হামলাগুলো করা হচ্ছে? দেখেন, এই হাদি সাহেব যেভাবে তাকে আক্রমণ করা হলো, এর আগে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ সাহেব বলেছিলেন 50 জন প্রার্থী টার্গেট কিলিংয়ে আওতায় আছে, তার কাছে প্রমাণ আছে। সরকার কি তার কাছে প্রমাণ নিয়েছে বলে আপনার কাছে মনে হয়? তাকে জিজ্ঞেস করে, তার কাছে প্রমাণ আছে। তো আইন শৃঙ্খলা যদি আপনার নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে যে এই যে একটা লিডার বলল এই কথা তো প্রমাণ নেয় নাই। আর এই হাদি গুলি খাওয়ার পরে সে তো জীবন মরণ সন্ধিক্ষণে আছে। আমার তো মনে হয় কি হবে আল্লাহ জানে। কিন্তু এর পরেই প্রশ্ন উঠেছে যে ইলেকশন হবে কিনা, কারণ এর আগে চিটাগাংয়ে একজনকে বিএনপি, আমরা দেখেছি যে তফসিল ঘোষণার আগে বিএনপির এক প্রার্থীর উপরে হামলা হয়েছে, ঈশ্বর দিতে আপনার রিভলভার দিয়ে গুলি করছে। এগুলো তো জামাতের লোক ধরা পড়ছে। তো এখন হাদি সাহেবেরটা তদন্ত চলছে, তদন্তে কি বেরিয়ে আসে আমরা অপেক্ষায় থাকব। কিন্তু মুশকিলটা হচ্ছে একটাই, যে ধরেন এই যে ঘটনার পরে, হাদি সাহেবের ঘটনার পরে কিন্তু একটা ইলেকশন হবে কি হবে না, এরকম একটা কিন্তু প্রশ্ন ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে এর আগের যুক্তিটা হলো রাশেদ সাহেবের কথা। তো এখন আমার কাছে এখন মানুষ অনেক কিছু বিচার বিশ্লেষণ করছে। আমার কাছেও মনে হয়, ধরেন ইলেকশন 300 সিটে ইলেকশন হবে। এই 300 সিটে এখন প্রধান দল বিএনপি, হয়তো তারপরেই হচ্ছে জামাত ইসলাম যেভাবে বেপরোয়া হয়ে গেছে, ধর্ম ব্যবহার করা, ওই মুক্তিযোদ্ধা নেওয়া, হিন্দু নমিনেশন দেওয়া, দল বদল করা, অন্য দল থেকে ছিনিয়ে আনা, যেভাবে হোক না কেন তারা মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্যে। তো আপনি যদি 4,500 সেন্টার থাকবে, এই সেন্টারে ধরেন জামাতের 200 কর্মী থাকলো, একটা সেন্টার তো থাকতেই পারে, বিএনপির ধরেন 200, 250, 300 থাকলো। তো তখন তো যদি দেখে যে কারো পক্ষে রেজাল্ট যাচ্ছে, কেউ তো ছাড় দেবে না। তো ওখানেই তো আপনার ওই কেন্দ্রতে এইভাবে 300 আসনেই গোলমাল হবে, কারণ 300 আসনেই এদের কর্মী আছে, কম বেশি করে কর্মী আছে। সুতরাং এই বেপরোয়া আচরণ, তারা তো অভ্যুত্থানের জামাত দেখেন বিএনপি নির্বাচন বরাবর থেকে ছাড় দিয়ে নির্বাচনে চায়। মোটামুটি নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এই জন্য বিএনপি কিন্তু কোনো সমস্যা তৈরি করতে চাইছে এমনটা মনে হয় না। যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা তো আমিও বিরোধিতা করি। কারণ হচ্ছে এটা সাংবিধানিক সরকার, 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনাদের এখানে বলছি, এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে। তো এটা তো সাংবিধানিক সরকার, সংবিধানের কোনো ইস্যু সংস্কার করার এখতিয়ারই এই সরকারের নাই। তো যখন এটা করতে গেছে তার ওতভঙ্গ হয়েছে। ওতভঙ্গ হলে আইনত নাই।
আবার যদি বলেন 106 অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদে আপনি দেখেন, পরে আমি নিজেও বলেছি যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, সরকার কেন তাদেরকে জিজ্ঞেস করে না? পরে তো আইএসপি এর সব নাম ঘোষণা করছে, তো সেখানে তো প্রধান বিচারপতি এবং আরেকজন পাওয়া গেছে, এই বিচারপতি পালায় ওখানে ছিল, তো তাহলে ইয়েটা দিল কে? এরপরে তো পরপরই তো মব ঢুকলো বিচারালয়, সব বিচারপতি ভেঙে গেল, তো ওইটার অনুমোদন কে দিল বলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে। শামীম ভাই, একটু আসতে চাই আপনার কাছে যে বিএনপি থেকে বলা হচ্ছে নির্বাচন বানচাল করতেই দিল্লি থেকে এমন হামলার পরিকল্পনা করা হচ্ছে, আপনার কাছে কি তাই মনে হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক বৃন্দ, দেশের বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক আজিজ ভাই এবং আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন দেশ বিদেশে, সবাইকে আমার আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব কাছে চলে আসছে, তফসিল ঘোষণা করেছেন আমাদের দেশের। আজকের যে নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশের মানুষ পড়ে গেছে, সবচেয়ে বড় বিষয় হলো রাষ্ট্রের আভ্যন্তরীণ স্থিতিশীলতা, জানমাল, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তাটা কতটুকু এই সরকার করতে সক্ষম হয়েছে সেটা আজকে শরীফ ওসমান হাদির গুলিবর্ষণের মধ্য দিয়ে জীবন মৃত্যুর সংদিগ্ধনে তার চিকিৎসাধীন চলছে। একটু আগে ভাই বলেছে, কঠিন সংকটে তার জীবন মৃত্যুটা এভাবে দাঁড়িয়ে আছে গুলি হওয়ার পর। আজকের সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন, তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্কের দেশে পরিণত হয়েছে মানুষ। প্রতিনিয়ত হত্যাযজ্ঞ হচ্ছে, সহিংস ঘটনা ঘটছে একের পর এক। এই ব্যর্থতার দায়ভার এই সরকার এড়াতে পারবে না। এই সরকার 1 বছর 4 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। জুলাই বিপ্লবের পর যে পরিমাণ থানায় লুট হয়ে গেছে, অবৈধ অস্ত্র, বিগত সরকার যেভাবে অস্ত্রের লাইসেন্স দিয়েছে বৈধ অবৈধভাবে, এটা কোনো সরকার বিগত 54 বছর ইতিহাসে কোনো গভর্নমেন্ট দেয়নি। থানা লুট হয়ে গেছে। এই অস্ত্রগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই দীর্ঘ সময় এই যে অস্ত্র মানুষের মাঝে ছড়িয়ে রয়েছে, সন্ত্রাসী, মাদক সেবনকারী, অস্ত্রধারী, নৈরাজ্য, দখলবাজ, চাঁদাবাজরা সারা দেশ গড়ে রয়েছে, এদের হাত থেকে সে অস্ত্রগুলো তুলতে পারে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, অস্ত্র অভিধান করতে পারেনি, সফল হতে পারেনি। এই হোম মিনিস্টার বড় বড় কথা বলেছেন বিভিন্ন সময়, কিন্তু তার কার্যের কালাপের কোনো প্রতিফলন জনগণ দেখতে পারেনি। আজকের এই সংকটের জন্ম দিয়েছে। তিনি তো বারবার বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আপনাকে স্বাভাবিক নয়, প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, এই সহিংসতা আরো বাড়বে। আপনি এই সরকারের সবচেয়ে উচিত ছিল এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অস্ত্র উদ্ধার অভিযান করা। কেন এই সরকার সেটা পারে না? সমস্ত কোটি কোটি মানুষ জননিরাপত্তাহীনতায় ভুগছে, আতঙ্কের জেলা শহরে পরিণত হয়েছে। এই দায়ভার তো এই সরকারকে নিতে হবে। কেন আপনি 1 বছর 4 মাসে অবৈধ অস্ত্র অভিযান করতে পারেননি? মাদক সেবনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ কারা? গোয়েন্দা সংস্থার লোকরা জানে কারা এগুলো করছে। সারা দেশে নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এই সরকার? এদেরকে দায়ভার নিতে হবে। এই হাদির যদি কোনো ঘটনা ঘটে, এই হত্যা যদি তার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করে সুস্থ হয়ে যাক, যদি তার কোনো অঘটন ঘটে, এই দায়ভার এই সরকার এড়াতে পারবে না। যে একটু যোগ করতে চাই, এর আগে তো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মানে 5 আগস্টের পর যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় তখন স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছিল, এবং আবার ডেভিল হান্ট ফেজ 2 এমন একটি অপারেশন করতে যাচ্ছে। তাহলে অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 এর মূল্যায়নটা কি? আপনি এটা তো জনগণই মূল্যায়ন করবে, আমার বলার প্রয়োজন নেই। যারা প্রতি স্বৈরাচারের সরকারের খুনি ছিল, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ছিল, আপনার অস্ত্রধারী ছিল, এই সরকারের গোয়েন্দা সংস্থার লোকরা জানে না কাদের হাতে অস্ত্র রয়েছে, কারা এই সমস্ত সহিংসত হত্যাকাণ্ড ঘটাচ্ছে? কেন এই সরকারে তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার অভিযান করতে পারেনি? এই দায়ভার কে নেবে? এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, এই হোম মিনিস্টারকে নিতে হবে। একটি রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদেরকে এই দায়ভার জবাবদিহিতা করতে হবে, জনগণের কাঠগড়ায় আনতে হবে। যে শামীম ভাই, একটু জানতে চাই যে আজিজ ভাই যেটা বললেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন তার কাছে প্রমাণ আছে, এবং তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের
করার একটি আছে, চেষ্টা আছে, তাহলে সরকার কেন তার কাছ থেকে প্রমাণ নিচ্ছে না বা করছে না কেন? আমি তো সেটা বললামই, এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ঘোষিত 12 তারিখে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নির্বাচনী পরিবেশ যারা বিঘ্নিত করবে এবং বাধা সৃষ্টি করবে, অরাজকতা, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিতে হবে। সেটা কি এই সরকার নিতে পারছে? দেশের মানুষের কাছে সেটা প্রতীয়মান হচ্ছে। মানে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন, এই নির্বাচন ঘিরে কি মানে এমন শঙ্কা প্রকাশ করছে? অবশ্যই সেই শঙ্কা রয়েছে এবং এটাকে এড়ানোর জন্য সরকারের এইটাকে এই শঙ্কা মুক্ত করার জন্য আপনাকে দেশবাসীকে তো আপনাকে আশ্বস্ত করতে হবে। সেই সরকার না করতে পারলে সরকার দায়ভার তাদেরকে নিতে হবে। জনগণকে নিরাপত্তার নগরী, নিরাপত্তার জনপদ বাংলাদেশকে গড়ে তুলতে হবে। কারণ একটা রাষ্ট্র সন্ত্রাসীদের কাছে কখনো জিম্মি হতে পারে না। দখল বা চাঁদাবাজদের, দৌরাত্ম্য সৃষ্টিকারী তাদের হাতে জিম্মি। সরকারের চেয়ে কি তারা শক্তিশালী? আমাকে বলেন। এই জবাব তো ডক্টর ইউনূস সাহেবকে দিতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। জনগণের জানমালের, জীবনের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে না পারলে আপনারা ক্ষমতা ছেড়ে দেবেন। এই অধিকার আপনাদের নাই। জি, ধন্যবাদ। এম এ আজিজ, আমি আপনার কাছে আসতে চাই যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার কথা বলেছে, তাহলে একের মূল্যায়নটা আপনার কাছে কি? একের মূল্যায়ন হচ্ছে, তখন কিন্তু অস্ত্র উদ্ধার করা সম্ভব ছিল। কারণ স্বামী ভাই বলেছে না, প্রায় 60% আপনার লুট হয়ে গেছে, থানা লুট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় দিছে এবং পুলিশও হত্যা করছে। এর আগে যুবলীগ, ছাত্রলীগের কাছে অন্তত পক্ষে 2.5 লক্ষ অস্ত্র কিন্তু লাইসেন্স দিয়েছিল। তো সবসময় নির্বাচনে দেখা গেছে লাইসেন্সধারী অস্ত্রও কিন্তু জমা নেওয়া হয়। এবারে কিন্তু এ পর্যন্ত শোনেন নাই। আর সরকার থেকে বলা হয়েছে যে লাইসেন্সধারী অস্ত্র যারা জমা দিয়েছে তাদেরকে দেবেন, আরো দিবে। জি জি, এমন আবার যাদের নাই তারা যদি আবেদন করেন তাহলে তারাও রাখতে পারবেন লাইসেন্স। তার মানে পুরাটা কি বাংলাদেশ কি বাংলাদেশ বানা ফেলবে? অস্ত্র সবার হাতে দিয়ে দেবে? আপনি বলেন। আগে তো লাগে নাই। আগে তো সব সরকারের ধরেন বলেন যতগুলো আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল, সবসময় কিন্তু অস্ত্র উদ্ধার করে নিয়ে আপনার সব প্রশাসন ঠিক করে নির্বাচন দিয়েছে। তখন প্রশাসন ছিল ঠিক হয়ে গেছে, নিরপেক্ষ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় নাই। আবার এও দেখেন জনগণ কিন্তু রাইট ডিসিশন নেয়। যাই হোক, আগেরটা বলে নিই। আপনি দেখেন যখন ওই ডেভিল হান্টের প্রথম ফেজ, আপনি দেখেন কোনো অস্ত্র উঠায় না। এই রামদা, এই ছুরি, এই কাঁচি, এইগুলো দেখাইছে, উদ্ধার কোনো অস্ত্র দেখি নেই। তো এবারে ফেজ 2 সরকারই তো লাইসেন্স দিচ্ছে। আপনি বলেন উদ্ধার করা তো দূরের কথা, ইলেকশনে মাস্তান ধরবে, ইলেকশনে অস্ত্র উদ্ধার করবে, নিরাপদ সারা দেশ করবে। ধরেন 4,500 সেন্টার হবে, 9 লাখের মতো আপনার লাগবে, মানে ইলেকশন রিলেটেড জনবল লাগবে। কোনো ট্রেনিং খেয়াল করছেন আপনি বলেন, শুধু এইটাই বলেন, 12 লাখ ভোটার, 2টা ব্যালট করবে, 24 লক্ষ ভোটার লাগবে, ব্যালট লাগবে 2 কালারের, 12 কোটি ভোট ব্যালট লাগবে। এটা এই যে আমাদের এখানে ফ্রি 5-এর স্কুলে বই দেয় না, বই নিয়ে প্রত্যেক বছর কেলেঙ্কারি হয়, দিতে পারে না সময় মতো। এই সরকারও দিতে পারে না ঠিক সময় মতো, কারণ এটা অনেক আগের থেকে শুরু করতে হয়। আপনি শুরু করলেন, এখন বলেন তো এখনো তো কোনো ব্যালট পেপার প্রিন্টেই দেয় নাই। তাহলে সরকার আসলে কি নিয়ে ব্যস্ত? সরকার ব্যস্ত হলে ইলেকশন না হলে ক্ষমতায় থাকতে পারবে। কারণ প্রথম দিকে দেখেন, এই সাংবিধানিক সরকার, সংবিধানে লেখা আছে 3 মাসের মধ্যে পার্লামেন্ট না থাকলে 3 মাসের মধ্যে নির্বাচন, যদি কোনো কারণে না হয় 6 মাসের মধ্যে নির্বাচন। তখন যদি এই সরকার ক্ষমতার 8 তারিখে নিচে 3 মাসের ভিতরে যদি নির্বাচন দিত বা 6 মাসের ভিতরে দিত, তাহলে কিন্তু এই যে স্বামী ভাই বা আমরা বলতে পারতাম না যে এই ফেসিবাদের আসর পড়তেছে, এই ফেসিবাদের লোক মারতেছে। ওরা কয়টা সিট পেত? তখন যে হেডটেড ছিল জনগণের, 10টা 20টা 15টা এই সিট পাইতো। তারপরে তো আস্তে আস্তে এটা মুসলিম লীগের দিকে যাইতো। এখন আপনি ইলেকশন দিলেন না, তখন হেঁটে গেলে, উপদেষ্টা হেঁটে গেলে কয় 5 বছর থাকেন, 10 বছর থাকেন, কেউ কয় আজীবন থাকেন। অর্থাৎ এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশ্ববিখ্যাত লোক, তার পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে আমি লিখেছিও
হ্যাঁ, যখন 6 তলায় হাঁটায় উঠায়, আমি ভাবছিলাম জাতীয় সম্পদ। কিন্তু এই প্রমাণিত হলো, আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস বিখ্যাত লোক, কিন্তু উনি সরকার ভালো চালাতে পারবে, কারণ মানে এই উনি রাজনীতিবিদ। সরকার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এমন না, এখন এই পর্যায়ে নাই, এখন এই পর্যায়ে নাই। কারণ হচ্ছে ইলেকশনটা যদি আগে দিত তাহলে কিন্তু আওয়ামী লীগের এই উৎপীড়ন থাকতো না, ছোট দেখা যেত। এখন আমাদের দেশের বাটি হচ্ছে যাকে যত নির্যাতন করবেন তত বেশি পপুলার হবে। এবং আপনি দেখেন এই যে বিএনপি, 17 বছর 111 সহ 17 বছর কেস কানেকশন, উনি 3-4 বার রিমান্ডে থাকছে, কত কিছু বলেন। উনি কি নীতি নির্ধারক নেতা বিএনপির? উনি তো কেস খায়, জেলে থাকে, রিমান্ডে থাকে, কত উৎপীড়ন। সব নেতা কর্মী সব দৌড়ের উপর ছিল। একটা সদস্য পার্টি বদলাইছে আপনার মনে পড়ে? না, একটা বদলে নেই। এখন এই ইলেকশন আসলে যত বিতর্কই কর, বিএনপির অমক এই হয়েছে তমক হয়েছে, কিন্তু এই 17 বছরের চান্স পাইছে, 17 বছর ভোটটা কিন্তু ধানের শেষেই দিবে তারা। সুতরাং এই জন্যই বলা হয় যে বিএনপি নিজের ভোট পাই সরকার গঠন করবে, ওই জায়গা কিন্তু জামাত এখন আসতে পারে নাই। হ্যাঁ, তো আমি যে কথা বলছি যে ডেভিল হ্যান্ড যে 2, এই 2 এর সময়ও দেখবেন অস্ত্র পাবে না, সব লাইসেন্স। আর অস্ত্র কি, যখন তৎক্ষণাৎ যদি অস্ত্র উদ্ধার না করে থাকেন, যারা ধরেন এই অস্ত্র ধরেন মহাজন ছিল, তারা তো অনেকে পালায় গেছে, অনেকে এটা অস্ত্র আড়াল করে ফেলছে। ধরবেন কীভাবে আপনি? ধরবেন কীভাবে? এটা চকির তলায় মাটির তলায় লুকায় রাখছে, পলিথিন দিয়ে আটকায় রাখছে, আপনি আর এখন উদ্ধার করবেন কীভাবে? সেই সময় মতো যে কাজ যে সময় করা দরকার এই সরকার সেই কাজ করে নেই। ধরেন এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কম, এটা ঠিক, 1.5 বছর হয়েছে, আপনি নতুন করে রিক্রুট করলেও তো এটা শূন্যতা পূরণ করতে পারতেন, করেন নাই তো। আপনি দেখেন, তারপরে আমি বরাবর বলছি, আপনি প্রথম এসেই আপনি ধরেন আনসার থেকে নিতেন, ভিডিপির থেকে নিতেন, সেনাবাহিনীর থেকে কিছু সোলজার হালত করতেন, করে ঘাটতিটা পূরণ করতেন, ট্রেনিং দিয়ে পূরণ করতেন। একটু জানতে চাই যে বর্তমানে মানে কাদের সংখ্যা বেশি, মানে দুর্বৃত্তদের সংখ্যা বেশি না আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি? না, দুর্বৃত্ত আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা এখনো বেশি। তাহলে কিন্তু কেন এরা হয়েছে কি, এরা এখনো ট্রমাটাইজ। আপনি খেয়াল করেন কোন জায়গায়, আপনি খেয়াল করে ওনাদেরকে ট্রমাটাইজ কাটানোর জন্য তো পোশাক পরিবর্তন করা হলো। পোশাক এটি একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই যে আমি পোশাক বদলাইছি, আমার কোনো চরিত্র বদল হয়েছে বলেন আপনি? আপনার পোশাক আজকে তো আগেরটা নেই, বদল হয়েছে, আপনি নিজের থেকে কোন পোশাক বদলায়? কোনো বিডিআরকে বিজিবি বানাইছে, পোশাক বদলাইছে, কোনো চরিত্র বদল হয়েছে? কোনো চরিত্র বদল হয়নি। এটা হলো অকারণে, এটা হলো অকারণ। আপনার পোশাক তো আগেরটা ভালো ছিল, এখন পোশাকটাই আমার কাছে খারাপ লাগে, এটা দেখে কোনো আসে না। এখন আপনার পোশাক বদলানোর তো সমস্যা না। এখন যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে, আমি কিন্তু এই যুগান্তরেও লিখছিলাম, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ পড়ছে। আমাদের এমনি নির্বাচনের সময় সব পরাশক্তিগুলো সক্রিয় থাকে, কারণ হচ্ছে তার সরকার, তার লাইনে কার সাথে খাতির আছে তাকে সরকারে না, যাতে সে আমাদেরকে শোষণ লুণ্ঠন করতে পারে। এখন ধরেন এই সরকারের, আসবো আপনার কাছে, আরো একবার আসবো। শামীম ভাই একটু আসতে চাই যে এই সরকার অস্ত্র লুট হওয়া অস্ত্র আপনার উদ্ধারের না করেও উল্টো অস্ত্র প্রদান করার কথা বলছেন, যে প্রার্থীরা নিরাপত্তা শঙ্কা প্রকাশ করলে বা শঙ্কা বোধ করলে তাদেরকে অস্ত্র দেয়া হবে। মানে এতে করে আরো বিশৃঙ্খলা তৈরি হতে পারে কিনা? সবার হাতেই অস্ত্র। অবশ্যই সেটা হবে। আপনি 300 জন প্রার্থীর নিরাপত্তার জন্য যদি আপনি ডিপ্লয় করেন অস্ত্রধারী, অন্য মানুষও তো নিরাপত্তাহীনতায় থাকবে। সার্বিকভাবে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে। আপনি এটা কি ইন্ডিকেশন দিচ্ছেন? আপনার তো মূল কাজ করতে হবে, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, যারা সমাজ রাষ্ট্রের শত্রু, জনগণের শত্রু, অপরাধ করে বেপরোয়া গতিতে চলছে, তাদের গতিরোধ করতে পারছেন না আপনি। এটা তো আপনার ব্যর্থতা এই সরকারে। আপনি কি খালি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সার্বিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? তাহলে তো সে হাসিনার মতো হয়ে গেল। সার্বিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, ভোটাররা, সাধারণ মানুষ যেন বুঝতে পারে নিরাপত্তা রয়েছে সবার, অবাধে সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই নিরাপত্তা তো নিশ্চিত করবে রাষ্ট্র। রাষ্ট্রকে সেই কর্মকাণ্ড করতে হবে যে সন্ত্রাসীদের কোনো ছাড় নাই, অস্ত্রধারীদের, দখল বা চাঁদাবাজদের কোনো ছাড় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি করতে পেরেছে এই সরকার? অস্ত্র উদ্ধার করতে পেরেছে দীর্ঘ সময়? এতদিন আপনারা কি করেছে? এই সরকার প্রশাসনে
আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে কোনো জায়গায়, জনপ্রশাসন, অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে সব আওয়ামী লীগের লোকরা। প্রথম থেকে আমরা বলছি, কোন সরকার তাদের বিরুদ্ধে নজর দিছে? এই সরকার তাদেরকে ডিটেক্ট করতে পেরেছে? কোথাও পারে নাই। কোনো প্রশাসন, জনপ্রশাসন, বিচার বিভাগে, পুলিশের, এগ্রিকালচার, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে, মন্ত্রণালয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় আওয়ামী লীগের লোকরা বহাল তবে এতে বসে আছে। আপনি তাদের বিরুদ্ধে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারেন। এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা এই দুটি। মানে সরকার কি চ্যালেঞ্জ নিতে পারবে অস্ত্র লুট হওয়ার বিষয়ে? এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি যে ফুটপাতে হকার উচ্ছেদ করতে পারছে না, সেখানে হকারদের ধাওয়া খেয়ে পালাতে হচ্ছে প্রশাসনকে। সেখানে মানে দুর্বৃত্তদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করার সক্ষমতা আছে কিনা সরকারের? এই সরকারের অবশ্যই সক্ষমতা রয়েছে, সেটার তো কমিটমেন্ট থাকতে হবে। আপনাকে তো সেটা কমিটমেন্ট থাকতে হবে, সরকারকে দৃঢ় হইতে হবে। সরকারের চেয়ে তো শক্তিশালী আর কেউ না। আপনার থেকে নিরপেক্ষভাবে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে, রাষ্ট্রের জানমালের, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে তো কঠোর অবস্থান গ্রহণ করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা নিরাপদে থাকতে পারবো, আমাদের জীবন নিরাপদ, আমাদের ছেলে মেয়ে, নাগরিক পরিবেশ, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা সরকারের আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের জাতীয় নিরাপত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের সার্বভৌমত্ব এর সাথে জড়িত। আজকে যদি আপনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তখন মানুষ কীভাবে আপনার নির্বাচনের দিকে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবে? সর্বাগ্যে আপনাকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আপনাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সরকারের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু অবাধ নির্বাচন করা। এই 12ই ফেব্রুয়ারি সময়কে সামনে রেখে এই সুষ্ঠু নির্বাচন করতে গেলে অবশ্যই অপরাধীদের অস্ত্র উদ্ধার, অপরাধীদের ব্যাপার প্রশাসন নির্দলীয়করণ করতে হবে। এই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন দেবে। দেশের কোটি কোটি মানুষ প্রতীক্ষায় রয়েছে, দৈর্ঘ্য 17-18 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রথম একটা সুযোগ আসছে। 4,12,00,000 তরুণ প্রজন্মের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করবে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের দেশ জাতির সামনে। এটা কিন্তু আমরা নষ্ট করতে পারি না, ধ্বংস করতে পারি না। এর জন্য সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে আমাদের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, অস্ত্র উদ্ধার অভিযান করে। জননিরাপত্তার বিষয় নিয়ে যেহেতু আসলেন, একটু প্রশ্ন করতে চাই যে ওসমান হাদির উপরে যেহেতু হামলা হয়েছে, সেক্ষেত্রে আগামী 25 তারিখে তারেক রহমানের দেশে ফেরার কথা, মানে তার মতো একজন ফিগার তিনি দেশে আসবেন, তাকে নিরাপত্তা দিতে পারবেন তো সরকার? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। দেখুন, আজকে যে দীর্ঘ প্রায় 18 বছর পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি বর্তমান সময়ে। শুধু বিএনপির নেতা নয়, সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, অধিকাংশ মানুষের তিনি প্রতিনিধিত্ব করে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে। আর শুধু তাই নয়, এদেশের দুইজনই মহান রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই দীর্ঘ পথ পরিক্রমায় দুজনই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছে। তারা রাষ্ট্রনায়ক। তার যোগ্য উত্তরাধিকার হিসেবে তারেক রহমানের দেশের সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম সাহেব ঘোষণা করেছেন 25শে ফেব্রুয়ারি তিনি দেশে আসবেন, এই বার্তা দিয়েছেন। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, সারা দেশের কোটি কোটি মানুষ আন্দোলিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হয়েছে তার আগমন বার্তা শুনে, স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। এটা আমার অ্যানালাইসিস। এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যদিও বলছেন, আইন উপদেষ্টা বলেছেন নিরাপত্তা নিশ্চিত করবেন, অবশ্যই তার জাতীয় নিরাপত্তা তাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে। আজকের বাংলাদেশের যে হাদির উপর যে গুলিবর্ষণের পর যে পটভূমি তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে, আজকে প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিটি মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই যতই সামনে নির্বাচন আসবে ততই এই আতঙ্কটা আরও প্রকট থেকে প্রকটতর হবে। প্রতিনিয়ত গুলিবিদ্ধ হচ্ছে মানুষ। আমার খুলনায় দেখেন, চিটাং দেখেন, প্রত্যেকটি জায়গায় গুলিবিদ্ধ হচ্ছে। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে গুলি করে। তাহলে প্রশাসন কেন রয়েছে? কেন পুলিশ রয়ে কোনো ভূমিকা রাখতে পারছে না? আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ডিপ্লয় করেন, তাদেরকে সহযোগিতা নেন, দুর্বৃত্তদের তালিকা তৈরি করে অস্ত্রধারীদের
সব তালিকা রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। আপনি কেন তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেননি? কেন প্রশাসনকে নির্দলীয়করণ করতে পারেননি? এখনো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সব গুরুত্বপূর্ণ সেক্টরে বসে রয়েছে। এই ব্যর্থতা কি এই সরকারকে নিতে হবে? তারা তো এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য তারা কাজ করছে না। সরকারের মধ্যে আর একটি সরকার রয়েছে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। সেটা তো আইডেন্টিফাই করে কার্যকর ব্যবস্থায় সরকার নিতে পারছে কি না সেটা জনগণই বিশ্লেষণ করে তুলে ধরবে আপনার। জি, ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই যে তারেক রহমানের নিরাপত্তা দিতে সক্ষমতা আছে কিনা সরকারের, বা চাইলে মানে তার নিরাপত্তা তো একটু আলাদা হবে সবার চাইতে। না, সেটা তো সরকার দেবেই এবং তার নিরাপত্তা পার্টিও দিতে হবে। কারণ আমি কিন্তু আগে শেখ হাসিনা যখন সরকারে ছিল শেষ 5 বছরে কেউ টকশোতে যায়নি, আমি গেছি। এবং 5ই আগস্টের যেদিন চেঞ্জ হয় সেদিনও গেছি। আমি বলেছি, ওপেন বলেছি, তারেক রহমান, প্রশ্ন করা হয়েছে তারেক রহমান আসে না কেন। আমি বলতাম যে তারেক রহমান যদি আসে, প্লেন থেকে নামার সময় যদি গুলি করে হত্যা করে, তার তো বিচার হবে না। সুতরাং উনি অভ্যুত্থান করে অথবা পরিস্থিতি বুঝেই তারা আসবে। তিনি আসছেন। এখন আমি এখনও শঙ্কাবোধ করি, কারণ তিনি আসছেন, এটা অত্যন্ত প্রয়োজন। দেশে একটা নির্বাচন সামনে, নির্বাচন যাতে হয়। কারণ সারা জায়গাতির কাছে প্রশ্ন তারেক রহমান আসবে কিনা। তিনি আসতেছেন 25 তারিখে, অফিসিয়ালি বলা হয়েছে। আগে তো বলতো এমনি বলতো শামীম ভাইরা এই খুব শিগগিরই আসতেছে, শিগগির প্রেস কনফারেন্স করে অফিসিয়ালি বলছে। তার মানে তিনি আসতেছেন। আসলে আমি মনে করি একদম প্লেনের সিঁড়ির থেকে শুরু করে, এবং তাকে সব সময় শুধুমাত্র সরকারের নিরাপত্তা নয়, তাদের নিজস্ব আপনার আর্ম বাহিনী থাকার দরকার। এটা সরকারের সাথে করে এই নিরাপত্তা বিএনপির নিজস্ব একটা বলয় তৈরি করতে হবে তার নিরাপত্তার জন্য। কারণ আমি যেটা আগে বলতেছিলাম যে এই সরকার কেন ক্ষমতায় এত দেরি করলো, প্রায় 1.5 বছর ক্ষমতায় থাকলো। এটা বলা হয়তো আগে না, বলা হয়তো এটা এনজিওগ্রাম সরকার, এক মুঠো এনজিও, এক মুঠো আমলা, এক মুঠো এই শিক্ষক নিয়ে একটা সরকার হয়েছে। কেউ এই চেয়ারে তো বসতে পারে না, এত ক্ষমতাও পায় নাই, ক্ষমতার আস্বাদ পেয়েছে। এখন ধরেন সবচেয়ে বড় কথা, আমেরিকা যখন আমাদের এক্সপোর্টের উপরে ট্যাক্স বসালো, এটা নেগোশিয়েট করতে পারছে, কিন্তু সেখানে গোপনে একটা চুক্তি করছে না। এই চুক্তিতে কি আছে বলেন? আমি বলেছি সেই চুক্তিতে এও হতে পারে যে -2 ফর্মুলা থাকতে পারে। 2, আপনার ইতিমধ্যে 2টে পোর্ট দিয়ে ফেলছে। এটা 20-25 বছরের চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার এটা পারে। সামনে নির্বাচন দিবে, নির্বাচিত সরকার আসবে, তারা করবে। এরা কেন দিল বলেন? অন্তর্বর্তী সরকার তো বৈধ সরকার, বৈধ সরকার তো করতে পারে না। বৈধ রাষ্ট্রপতি বলছে বৈধ, আমরা মেনে নিছি, কিন্তু প্রশ্নটা আছে। ওই যে বললাম, আদালত থেকে বলা হয়েছে তিনি বৈধ। ওই যে আগে বললাম না, আদালত সেনানিবাসে পালাইছিল। আদালত, প্রধান বিচারপতি আর একজন অ্যাপিলেট ডিভিশনে, আবার মব দিয়ে তো সব বিচারপতি ভাগায় দেওয়া হয়েছে। তো কে দিল? এখন তো প্রমাণ নাই। এই প্রশ্ন উঠেছে যে 106 অনুচ্ছেদে আমি বঙ্গভবনে দাওয়াতি ছিলাম, উপস্থিত ছিলাম, ওত নেয় না, অপেক্ষা করে। ওই 106 অনুচ্ছেদের আসছে, তারপরে ওত নিয়েছে। তাহলে এই সরকার তো সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। তো আমার কথা হচ্ছে 106 অনুচ্ছেদের এইটা দিল কে? এ পর্যন্ত কোনো ডকুমেন্ট আছে? কেউ পাইছে? কোনো মিডিয়া প্রকাশ করছে? তো তারপরেও আমি বলবো যে দেশে শূন্যতা তৈরি হয়। এই জন্য প্রেসিডেন্ট বলছে এটা 106 অনুচ্ছেদে বৈধতা নিয়ে আসছে, আমি মেনে নিলাম। আমরা যেমন ধরেন বিএনপি হাসিনা ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমান এবং শেখ হাসিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের পুরো সরকার ব্যবস্থা অবৈধ করার চেষ্টা করছে, পারে নাই। কারণ তাহলে তো দেশে শূন্যতা তৈরি হয়ে যায়। তার যেটুক প্রয়োজন সেটুক রাখছে, আর যেটুক প্রয়োজন না সেটা বাতিল করে। এই যে মানে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, এরকম বাতিল করছে। ব্যাপারটা হলো এখন যে সরকার আছে, এই সরকার নিয়ে প্রশ্ন উঠলে একটা ভ্যাকুয়াম তৈরি হবে, তখন নেক্সট ডে পার্লামেন্ট হবে। এই সরকারের এই যে 106 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আসে না, এগুলো সব বৈধ করে নিতে হবে। সরকার, রাষ্ট্র তো শূন্যতায় থাকতে পারবে না, বৈধ করে নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন এই যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কি? আমার কথা হলো গোপন চুক্তি করার ম্যান্ডেট কোথায়? আপনি বলতেছেন বৈধ। আমার কথা হলো তারা তো সামনে নির্বাচন দিচ্ছে,
কিন্তু গোপন চুক্তি করলো কেন? নির্বাচনে তো সরকার এসে ওটা করবে। এই যে পোর্ট দুটো দিয়ে দিল, একটা হলো সবচেয়ে ভাইব্রেন্ট পোর্ট দিয়ে দিছে বিদেশিদের, তো এরা দিল কেন? নির্বাচন তো দিছে, শিডিউল দিতেছে, তো তাহলে অপেক্ষা করে সেই সরকারের নির্বাচিত সরকার এসে করবে, করলো না কেন? এখন ধরেন আগে আলোচনা ছিল মানবিক করিডোর দিবে, সেটা দিয়ে দিবে কিনা জানি না। তো 80টা দেশে সামরিক ঘাঁটি আছে আমেরিকার, বাংলাদেশে ঘাঁটি হবে কিনা কে জানে বলেন? আমি তো গোপন চুক্তি কিছু জানি না। এই সরকার, নির্বাচিত সরকার যদি চুক্তি করে, চুক্তি তো পাবলিক কি করা উচিত, কারণ জনগণ হলে দেশের মালিক, জনগণ কোনো জানবে না এটা তো হইতে পারে না। তো জানে না কেন? মালিক তো আমরা না, মালিক তো এই অন্তর্বর্তীকালীন সরকার না। হ্যাঁ, একটু যোগ করতে চাই যে ওসমান হাদির উপরে যে দুর্বৃত্তরা হামলা করেছে তাদের বিষয়ে কিন্তু একজন সাংবাদিক পোস্ট দিয়েছিলেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের, মানে নেতা প্রথম পর্যায়ের নেতাদের সাথে তাদের ছবিও আছে। মানে এই দুর্বৃত্তরা কি তাহলে আওয়ামী লীগের? দেখেন, আমি এবং হচ্ছে হাদির গণসংযোগের সময় কিন্তু তাদের সাথে ছিল। আমি তাদের সাথে ছিল, প্রায় ঘন্টা 2-3 ছিল, পরে আসি গুলি করছে। আমার বক্তব্য হচ্ছে, ধরেন আমি এবার ক্যারে গেছি ম্যাডামকে দেখতে, উনি তখন নিচ্ছে, ওই ডায়ালিসিস করতেছে, দেখার সময় না আমি নিচে নামছি, সবাই ধরে ধরে আমার কাছে ছবি নেয়। তো আমার ছবি থাকলে হলো, আমার কাছে ছবি, আমার কাছে প্রমাণ এখনো ধরা পড়ে না কেন? 50 লাখ টাকা ঘোষণাও করছে, হতে পারে যেটা বলা হচ্ছে সেটা হতে পারে, কিন্তু এটা তো পুলিশ তদন্ত করে প্রমাণ করে নাই। আমি একজনের দোষ কেমনে বলবো? হতে পারে, আমি কিন্তু সন্দেহ করি, হয় ছাত্রলীগ করছে, ছাত্র দল অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের কেউ করছে, জামাতের কেউ করতে পারে, অথবা থার্ড পার্টিও কিন্তু করতে পারে। মনে রাখেন, থার্ড পার্টিও করতে পারে, কারণ এই সরকার, আমি বলছি ওই যে গোপন চুক্তির মাধ্যমে কি হয়েছে সেটা বাস্তবায়ন। থার্ড পার্টি আসলে কারা? আপনি তো দুজনকে বললেন, এটা বলা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। শামীম ভাই, আসতে চাই আপনার কাছে যে একজন মেজর আখতারুজ্জামান তিনি সম্প্রতি জামাতে যোগ দিলেন, আপনি কিভাবে দেখবেন এই বিষয়টা? দেখুন, এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি যোগ দিয়েছেন। উনি একজন, আমরা জানতাম উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মেজর আখতারুজ্জামান সাহেব। উনি ওনার চিন্তা চেতনা থেকে স্বাধীনভাবে যোগ দিয়েছেন, এটা তো আমাদের ব্যক্তিগত বলার কিছু নেই। যে একটু তাহলে জানতে চাই যে একটু বিজয় দিবস নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, যে বর্তমানে যে বিজয় দিবস উদযাপনের বিষয় নিয়ে অনেকে অশ্রাব্য গালিগালাজও করছেন, তো আপনি এই বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে? যে এটা কিভাবে গালিগালাজ করছে কারা? বিভিন্ন পক্ষ, বিভিন্ন প্রবাসী সাংবাদিক, মানে প্রবাস থেকেও যারা দেশে নেই, বিদেশে বসে করছেন। না, দেখুন, এটা আমাদের যাই বলুন না কেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই কারণেই একটা চেতনাকে ধারণ করি। আমাদের মুক্তিযুদ্ধের এই জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ। এর চেয়ে বড় অর্জন এই জাতির ইতিহাসে আর নাই। শ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন আমাদের। আজকের প্রায় 55তম বছর অতিক্রান্ত হচ্ছে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, 55তম মনে হয়, তাই না আজিজ ভাই? 55তম শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 71 সালের 26শে মার্চ, মাত্র 36 বছর বয়সে। সামরিক বাহিনীর একজন মেজর ছিলেন তিনি, অনেক বড় বড় কর্মকর্তারা ছিলেন, অনেক রাজনৈতিক নেতারা ছিলেন, কিন্তু তারা কঠিন ক্রান্তি লগ্নে দেশ জাতির এই কঠিন সময় কেউ কিন্তু দিশা দিতে পারেননি, জাতিকে আশান্বিত করতে পারেনি। মেজর জিয়াই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে হেড অব দি স্টেট হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মেজর রফিক আওয়ামী লীগের সময় মন্ত্রী ছিলেন, তিনি তার বইতে লিখেছেন। জিয়া রহমানের এই ঘোষণা লেনিনগ্রাদের যুদ্ধের সাথে তুলনা করেছেন। একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তিনি যুদ্ধ করেছেন অস্ত্র হাতে, হেড অব দি স্টেট হিসেবে এ রাষ্ট্রের স্বাধীনতা তিনি ঘোষণা করেছেন। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যুদ্ধের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তখন 2 পুত্র সন্তান
তারেক রহমান এবং কোকো ছোট ছিলেন, কোকো 2 বছর বয়স, তারেক রহমান ওই 5 বছর বয়স, 5-6 বছর। নিজের সন্তান স্ত্রীর কথা চিন্তা না করে, দেশের কোটি কোটি মানুষের কথা চিন্তা করে, নিজের জীবন মৃত্যুকে সন্ধিক্ষণে রেখে অস্ত্র হাতে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এই হলো জিয়া রহমান। আমাদের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা যুদ্ধের এই বীরত্বপূর্ণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের জীবন, মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি। এই শ্রেষ্ঠ অর্জন পালনে তাহলে এখন কেন মানে উদাসীন হচ্ছে না, কোনো উদাসীন হবে না। জাতি গভীর শ্রদ্ধার সাথে সমগ্র জাতি 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। স্বাধীনতার একদম শেষ প্রান্তে এসে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা ছিলেন, বেছে বেছে এই জাতিকে ভবিষ্যতে পঙ্গু করে দেওয়ার জন্য, মেধাশূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে 14 ডিসেম্বর হত্যা করেছিল। যে একটু যোগ করতে চাই আমাদের দেশীয় এজেন্টদের সাথে নিয়ে। হ্যাঁ, একটু যোগ করতে চাই যে মহান এই যুদ্ধকে নিয়ে সম্প্রতি একজন ইসলামী বক্তা তিনি বলেছেন যে 71-এর প্রজন্ম একটি ঘৃণিত প্রজন্ম। না, এটা ঠিক বলে না, নিশ্চয়ই তিনি ভুল বলেছেন, অন্যায় করেছেন, এটা ঠিক না। 71-এর প্রজন্মই তো মুক্তিযুদ্ধের প্রজন্মের চেতনাকে ধারণ করেছে। আমাদের তো দেশের অস্তিত্ব, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। এত মানুষের রক্ত জীবন বিসর্জনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা তো শতাব্দীর শ্রেষ্ঠ আমাদের অর্জন। আমাদের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তারা আমাদের বীর শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে সমগ্র জাতি অবনত চিত্তে গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করে, তাদের রুহের মাগফিরাত কামনা করে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল সাম্যের বাংলাদেশ গড়া, ন্যায় বিচারের বাংলাদেশ গড়া, মানুষের অধিকার ফিরিয়ে দেয়, ন্যায় বিচার, মানুষের সাম্য ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই দীর্ঘ 54 বছর পথ অতিক্রান্ত হয়েছে, আমরা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাইনি, জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত হয়নি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে। এই জন্য মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি, আজও মানুষের মুক্তি আসেনি। আজও মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছে এই দেশে। ক্ষুধা দারিদ্রতা প্রকট আকার ধারণ করেছে, অশিক্ষা, দুর্নীতি, লুটপাট। এক শ্রেণীর মানুষ রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, লুটপাট করে বিত্ত বৈভব অর্থ প্রাচুর্যের মালিক হয়ে দেশে বিদেশে অট্টালিকা গড়েছে, বিদেশে পাচার করেছে অর্থ। এটার জন্য কি স্বাধীনতা হয়েছে? এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা আছে? এটাই কি মানুষের মুক্তির সনদ ছিল? দুঃখ কষ্ট ভ্রান্ত হৃদয়ে আজও মানুষরা, কোটি কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে, 8 কোটিরও মানুষ, নিরন্ন মানুষ প্রতিদিন তারা খেয়ে না খেয়ে রয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি, যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমাদের অর্থনৈতিক মুক্তি আসে। ধন্যবাদ আপনাকে। আর এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই প্রত্যেকটি সেক্টরে, পুলিশ, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, গুরুত্বপূর্ণ সেক্টর বলেন, কৃষি, খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সেক্টররা দুর্বৃত্তায়ন সৃষ্টি হচ্ছে, দুর্নীতি আর লুটপাট। ধন্যবাদ। এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে আপনি তো শুনছিলেন, একটি প্রশ্ন ছিল যে 71-এর প্রজন্মকে নিকৃষ্ট একটি প্রজন্ম বলা হয়েছে, একজন ইসলামী বক্তা এমন মন্তব্য করেছেন। এই যে মন্তব্য করেছে, যে আমার মনে হয় জামাত ক্ষমতায় গেলে 71-এর কাউকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু 71-এর প্রজন্ম, আমার বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি কইছে তাকে এখনো গ্রেপ্তার করলো না কেন? সে তো অপরাধ করছে, ক্রিমিনাল অপরাধ। 71 মানে দেশের স্বাধীনতা। যারা দেশের স্বাধীনতা মানে না, যারা বিজয় দিবস মানে না, যারা বুদ্ধিজীবী হত্যা দিবস মানে না, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। উগ্র ইসলামপন্থী দল, তারা ইসলামকে ব্যবহার করে এই দেশের যত সন্ত্রাস এবং যত অনৈক্য তৈরি করছে, এবং যারা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে। 71-এ আপনার 52 সালে ভাষা আন্দোলন, বলেন তো পৃথিবীর কোন দেশ ভাষার জন্য জীবন দিয়েছে? আপনি 52-কে অস্বীকার করবেন? 71-এ যে কত বীরঙ্গনা হয়েছে, লাখ, কয়েক লাখ, 2.5 লাখ বীরঙ্গনা শহীদ হয়েছে, লাখ লাখ লোক ইয়েতে প্রবাসে, ভারতের শিবিরে গেছে, ইয়েতে পালিয়ে গেছে। তো এগুলো কি ধ্বংসযজ্ঞ? তা যার বাপ দাদা কেউ চোখে দেখে নাই, তারা 71 বুঝবে না। 71 আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা বুঝেছি। আমি ফ্রিডম ফাইটার ছিলাম, 1 মিনিটের জন্য চিন্তা করিনি আমি বেঁচে থাকবো।
বেঁচে আছি, এখন জীবনটা পকেট নিয়ে চলি, কিচ্ছু আসে যায় না, মরে যাব, হত্যা করবে কোনো সমস্যা নাই, এখন মরে যাব, আমার ফ্যামিলি সব করে খাচ্ছে, আমার কোনো পিছুটান নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। যারা ৭১ নিয়ে প্রশ্ন করবে তাদের আমি বলবো যে আমার যদি ক্ষমতা থাকতো আবার আমি নিষিদ্ধ করতাম। বিএনপি ভোটের জন্য জামাতের সাথে ঐক্য করছে, এটা ঠিক করে নাই, ঠিক করে নাই। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য ঐক্য করছে, ঠিক করে নাই, এখন তো তাদের বড় হয়ে গেছে। বিএনপি এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলেন স্বাধীনতার ঘোষকের দল বিএনপি, আপনার জেড ফোর্সের প্রতিষ্ঠার দল, আপনার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের দল, সেখানে মুক্তিযুদ্ধের আশ্রয় পাবে না, যাবে কোথায় বলেন, যাবে কোথায়? আশ্রয়স্থল নাই। বিএনপি পরিষ্কার বলতে হবে যে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আছি, মুক্তিযোদ্ধার দল, এটা বলতে হবে তাদেরকে, কারণ এটা তো সংঘাত হবে, গৃহযুদ্ধ হবে। আমি পরিষ্কার বলছি, এইরকম ভাষা ব্যবহার করলে গৃহযুদ্ধ হবে। পলিটিশিয়ানরা তাদের স্বার্থে কিছু নাও বলতে পারে, কিন্তু এদেশে বহু লোক বেঁচে আছে মুক্তিযুদ্ধের পক্ষে। এখনও কিন্তু মনে রাখতে হবে, উগ্র যারা এগুলি বলে তাদের সংখ্যা এখনও কম। হ্যাঁ, রক কাটার দিন চলে গেছে, এখন চাপাতি নিয়ে কোপাবেন, কোপান, সমস্যা নাই। আমরা কিন্তু অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু এখনও জমা দিই নেই। আর এই সরকার কিন্তু রাস্তাঘাটে অস্ত্র ফেলে রাখছে, অত সহজ না, অত সহজ না। ৭১কে মেনে দেশে রাজনীতি করতে হবে। আর বেশি বাড়াবাড়ি করলে আমি বলবো তাদের নাগরিকত্ব, ভোটাধিকারও থাকা উচিত না। আর প্রবাসী কারা যায় বলেন? প্রবাসী রিমিটেন্স পাঠায়, আমরা মানি। প্রবাসী হলো এদেশের শিক্ষা যথেষ্ট মনে করে না, তারা প্রবাসে যায়, যারা চিকিৎসার জন্য প্রবাসে যায়। আর কিছু লোক আছে এখানে আয় রোজগার কম, তারা প্রবাসী যায়, এই উদ্দেশ্যে তো যায়। যাওয়ার পরে ওনারা প্রবাসী যুদ্ধ, মানে রিমিটেড যোদ্ধা হয়ে যায়। ওনারা তো বিদেশে গেছেন তাদের নিজস্ব প্রয়োজনে, কথাটা ভাবেন। আর তারা টাকা পাঠায়, এই জন্য তাদের ধন্যবাদ। তারা টাকা পাঠায় তাদের পরিবারের জন্য। মনে করেন আমাকে দেয়, কিন্তু আমাদের দেশে সেই বৈদেশিক মুদ্রা তো দেশের বৈদেশিক মুদ্রা যেহেতু ফরমাল চ্যানেলে যেটা আছে এটা দেশের জন্য কাজে লাগে। এই সরকার প্রবাসীদের আপনার করছে, ভোটার করতেছে, কোনো চেক নেই। আপনি বলেন, আমি এক টকশোতে আসি RTVতে, অনলাইনে আমেরিকান এক সিটিজেন বলতেছে সে আবার ভোটার হচ্ছে, আমেরিকান সিটিজেন বাংলাদেশে। আমার কথা ডুয়েল সিটিজেনশিপ চেক করছে, মেম্বার করেন আপনি, ধরেন প্রবাসে আছে, সে যে প্রবাসে আছে সে বাংলাদেশে ভোটার আছে না, সে বড় হয়েছে না, যে অ্যাডাল্ট 18 বছরের নিচে তো কেউ প্রবাসে যায় না, সে তো বাংলাদেশে ভোটার থাকার কথা, এমনি বাংলাদেশের ভোটার। প্রবাসী নাম দিয়ে ভোটার করা হবে কেন? প্রবাসীর অনেক সমস্যা আছে। আপনার আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যে যায়, যে যখন হয় তখন তারা দল করে এবং তাদের নানাভাবে মিছিল করে তাদের প্রতিবাদে। এটা আমাদের জন্য লজ্জা না? লজ্জা না বলেন? এই যে ইউনূস সরকারও গেছে, তারপরেও ধাওয়া খাইছে না, এগুলো আমাদের জন্য। প্রবাসীটা দাওয়াত দিচ্ছে না, অনেক রাজনৈতিক দল আবার ওখানে অংশগ্রহণ করেছে। ভাই তোরা আয় করতে গেছোস, তোরা রিমিটেন্স পাঠাস, আমরা উপকৃত হই, ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। জাতিকে ধরেন এখনও আমি বলবো যে আমাদের আয় কমে গেছে, অর্থনীতি চলে না, আপনার ব্যবসা চলে না, বড় বড় হাউস ব্যবসা, এই যে আপনাদের হাউস কি করতে পারে বলেন? কোনো ব্যবসা করতে পারতেছে বলেন? কোনো ব্যবসা করতে পারতেছে? কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই। IMF এর লোনের সকল শর্ত মেনে নিচ্ছে, বেকারত্ব বেড়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্য হতদরিদ্র হয়ে গেছে। 3 লাখ লোকের কাজ নাই, এখন কাজ নাই, সব অটোরিক্সা ছেড়ে দিছে, এখন সব এসে শিশু বৃদ্ধ সব ঠ্যাং তুলে অটোরিক্সা চালু করে দেশটা, রাজধানীটা অচল করে ফেলছে, অচল করে। কাজ নাই, কাজ নাই, দেশে কাজ নাই তো, গ্রাম দেশে তো দুর্ভিক্ষ। এই জন্য আর শেষ কথা, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছরে জিডি গ্রোথ হবে 3.5%, এবং বিশ্ব ব্যাংক বলছে 3 জিডিপি যদি হয় এদেশে তো দুর্ভিক্ষ হবে। এই নির্বাচিত সরকার এসে তো এই সরকার দেশ ঠিক করা বড় সমস্যা পড়ে যাবে। 3.3 এটা তো করোনা কালেও কমে নাই, হ্যাঁ, তো এটা তো দুর্ভিক্ষ হবে। এগুলো হুঁশ রাখে না, ইলেকশন নিয়ে আবার ষড়যন্ত্র, এটা কেন ষড়যন্ত্র? নির্বাচিত সরকার না হলে দেশ কোনো তো লাইন আপই হবে না, হবে না। বলাই হচ্ছে যে নির্বাচিত সরকার সব দেশ চায়, ধনী দেশ। নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ আসবে, ব্যবসা চালু হবে,
কোনো না কোনোভাবে অন্ততপক্ষে দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আসবে। হ্যাঁ, সেই জায়গায় ইউনুসটা ওই যে আগে জব দিয়ে কিন্তু দিয়ে কথা হয়েছে, এখন তো তারা বিশ্বাস করে না কেউ। সে যতবার বলে যে ইলেকশন দেব, কিন্তু বিশ্বাস হয় না। আমারও তো আস্থা নেই। কোন ষড়যন্ত্রে কি গোপন চুক্তি করে, এই করে সেই করে, কেন করে? স্টেট ইলেকশনের পথে কেন হাঁটে না? সোজা হাঁটে না কেন? গোপন চুক্তি ফাঁস করুক। আমার বক্তব্য হচ্ছে, আমি এ দেশের মালিক, আপনি মালিক, শামীম ভাই মালিক। উনি যখন প্রতিনিধি হবে, এমপি হবে, তখন আমার প্রতিনিধি হবে, আমার প্রতিনিধি হবে। উনি মালিক, ব্যক্তি হিসেবে মালিক। আমি কেন জানবো না? আমার দেশ বিক্রি করে ফেলবে, আপনি আমি জানবো না কেন? বলেন, আপনি বলেন। সুতরাং কোন সরকার গোপন চুক্তি করতে পারবে না। জি। আপনি বলেন, প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করছে শেখ হাসিনা, সবগুলো ভারতের অনুকূলে। একটা রিভিউ করছে এই সরকার, আর একটা গোপন চুক্তি কেন করলো? তা হাসিনার দোষ কি তাহলে? বলেন আপনি। জি, ধন্যবাদ আপনাকে। যে শামীম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি আজিজ ভাইয়ের সাথে একমত বলছে উনি, কিন্তু একটা বিষয় আমি একটু ডিফার করি এই কারণে যে দেখেন, এত লুটপাট দুর্নীতির পরেও এই শেখ হাসিনা সরকারের 17 বছরে আপনার যে পরিমাণ অর্থ এদেশ থেকে পাচার করে নিয়ে আসছে বৈধভাবে, এবং অবৈধভাবে তো আরও রয়েছে, 31 লক্ষ কোটি টাকা, 265 থেকে 70 বিলিয়ন ডলার। এটা আপনাকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বেসরকারি ব্যাংক লুটপাট করে বিদেশে পাহাড় গড়েছে রাজনৈতিক ছত্রছায়া। মানে এই টাকা উদ্ধারে এখনো হচ্ছে না কেন সরকার? এই সরকার এই কতটুকু উদ্ধার করতে পারবে সেটা ভবিষ্যতে বলে দেবে। আমরা কোনো তৎপরতা দেখছি। মানে এই সরকার আপনি- কতটুকু উদ্ধার করতে পারবে ভবিষ্যৎ বলে দেবে, নাকি ভবিষ্যৎ সরকার কতটুকু? ভবিষ্যৎ সরকার না, এই সরকারের তো একটা প্রায়োরিটি ছিল এটা, এই বিদেশি যে টাকাগুলো আনা। গোপন চুক্তি করতে পারেন, টাকা উদ্ধার করতে পারেন আপনাকে না কেন? হাসিনা যে চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, 30টার বেশি ভাই বলেছে, একটা চুক্তিও কি জাতির সামনে আপনি তুলে ধরতে পারছেন? পার্লামেন্টে রীতি রয়েছে সাংবিধানিক, পার্লামেন্টে আলোচনা হবে, মতামত নেবে, সেটা জানাবে, অন্ধকারে রয়ে গেছে। এই যে টাকাগুলো পাচার হয়েছে, এক ভূমি মন্ত্রী জাভেদ সাহেব, আপনি দেখেছেন, তার সম্পত্তির পাহাড় বিদেশে। এভাবে মন্ত্রী, এমপি, আমলারা 3,500 বাড়ি লন্ডনেই, আর অন্য দেশেও বেরোতে। শুধু একটা বললাম না, মন্ত্রী, এমপি, আমলারা, বিচার বিভাগের লোকরা, জনপ্রশাসনের লোকরা, সামরিক বাহিনীর কিছু লোকরা, যারা সুবিধাভোগী ছিল গত সরকার আমলে, কি পরিমাণ অর্থ, বিত্ত, বৈভব এই গরিব দেশ থেকে বিদেশে পাচার করে নিয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। রক্ত শোষণ করে নিয়ে গেছে দেশের মানুষ। কই বিচার হয়েছে? করতে পেরেছেন? আজকে এই দেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়ে গেছে। ধনী গরিবের বৈষম্য প্রকট থেকে প্রকট হয়ে গেছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চরম পরিণতি, বেকার কর্মসংস্থানদের সুযোগ নাই, অস্থিরতা, অপরাধে জড়ায় পড়ছে যুবকরা। কেন আজকের বাংলাদেশ এই অবস্থা? জি, আপনি এই মধ্যেও আমাদের 1,70,00,000 বিদেশে রিমিটেন্স যোদ্ধারা, ভাইয়ের সাথে আমি একটু ডিফার করি এই কারণে, তারা কিন্তু আমাদের এই এত কিছুর পরেও এদেশের যে 20 কোটি মানুষ খেয়ে পরে বসে আছে, শুধু 3টি কারণ। আমাদের রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে বিদেশে থাকে, ঘাম ঝরে, সীমাহীন কষ্ট করে তারা আমাদের টাকা পাঠাচ্ছে দেশের জন্য, রেমিটেন্স যোদ্ধা। এটা তো অস্বীকার করা যাবে না। আমাদের জাতীয় অর্থনীতি লুটপাট করার পরেও এদেশের মানুষ যে এখনো দুর্ভিক্ষ হয়নি, খেয়ে বেঁচে পড়ে বেঁচে আছে, 3টা কারণে। মূল হলো এই রেমিটেন্স যোদ্ধাদের টাকা পাঠানোর কারণে আমাদের অর্থনীতিটা এখনো দাঁড়িয়ে আছে, দুর্ভিক্ষ হয়নি। আমাদের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনীতি দাঁড়িয়ে আছে, শুধু এখনো দুর্ভিক্ষ নেই, এত লুটপাট। আমাদের তৈরিকৃত পোশাক শিল্প তাও একটু ধাপা পড়েছে গত 1.5 বছর। এই 3টি সেক্টরের কারণে এদেশে এখনো দুর্ভিক্ষ 74-এর মতো মহামারী হয়নি। তাহলে তাদেরকে আপনি ক্রেডিট দিবেন না? অবশ্যই আমাদেরকে সেটা স্মরণে রাখতে। ধন্যবাদ আপনাকে। জি, আজিজ ভাই, একটু আসতে চাই আপনার কাছে আরও একবার। সম্প্রতি 2 উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং তাদের দুর্নীতি করেছেন কিনা সেটির মানে খতিয়ে দেখার জন্য দুদকের সামনেও কিন্তু আপনার অনেকে আন্দোলন করছেন। দেখেন, এই সরকার আপাতত কোনো মতো সরকারে বসে থেকে হয়তো নির্বাচন দিলে দিতে চায়, অথবা বিদেশিদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করে দিয়ে তারা চলে যেতে চায়। তো সেখানে দুদক বলেন, আদালত বলেন, আমি কন্টেম্পট হয়ে যাব, এটা আমরা আর মামুরা, এনে তদন্ত হবে না তো। দুর্নীতি
দমন কমিশন তো এটার দুর্নীতি প্রপারলি করবে না, তাদের তদন্ত করতে হবে এই সরকার পরিবর্তন হলে। ওখান থেকে নিরপেক্ষ তদন্ত করলে এই হাঁসের মাংস খাওয়া 300 ফিটে ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাওয়ার সময় না পেলে রাস্তাঘাটে সারাদিন উপদেষ্টা ঘুরে বেড়ায়, আছে না একটা রাস্তাঘাটে ঘোরার জন্য উপদেষ্টা হয়েছে, বলেন যে বলে হাঁসের মাংস 300 ফিটে যা খাই কোন দোকান, ওটা যদি বন্ধ হয়ে যায় সকালে তাহলে উনি ওয়েস্টিনে গিয়ে খান। আগে ওয়েস্টিনে খাইছেন? এটা বিচার হবে না? উনি তো 6 দিনে 18 বার হেলিকপ্টারে উঠছে, হ্যাঁ, 10,000 টাকার কম্বল বিতরণ করছে, 30 লাখ টাকা আপনার হেলিকপ্টার ভাড়া দিছে সরকারের পাবলিক মানি। এটা অডিট হবে না? তখন কি জবাব দিবে? এই অডিট কি যখন হবে তখন অনেক দেরি হয়ে যাবে কিনা? না, দেরি হবে না। যে সরকার আসবে তার আন্তরিকতা থাকতে হবে। আপনি দেখেন বিশ্বে অনেক দেশে দুর্নীতি করলে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আমাদের দেশে না, এতগুলো আমি আইন করলে- আমার প্রশ্নটা এটা ছিল যে যারা দুর্নীতি করেছেন তারা তো একটা সময় দেখা যায় যে দেশে নেই। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের কথাই যদি, ফ্যাসিস্ট সরকারের কথা যদি বলি, যারা দুর্নীতি করেছেন, যে ভাই বলছেন যে $265 বিলিয়ন মতো হ্যাঁ, টাকা পাচার এটা করেছেন, সত্য। যারা পাচার করেছেন তারা তো দেশে নেই। এখন আপনি দুর্নীতি তদন্ত করলেই কি বা আপনি বিচার করলে কি তাদের তো আপনি পাচ্ছেন না? না, বিষয়টা ওরকম যদি হয়, সময় দেন, তাহলে তো তারা দুজন তো নির্বাচন করতে চাচ্ছে, তার মানে দেশে থাকবে, নির্বাচনে একটা সরকার আসবে, হ্যাঁ, এবং সেটা বিএনপি সরকার। আমরা দেখতে চাই বিএনপি সরকার আইন করে নাকি। অনেক দেশে তো দুর্নীতির আইন আছে। আমি তো নিজে টকশো করব, আমি তো বলবো দুর্নীতির আইন হোক, এদেশে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমি তো দুর্নীতিকে সবচেয়ে ভাইরাস মনে করি। দুর্নীতি যতদিন যে দেশে থাকবে সেই দেশে কোনো কিছু সিস্টেমেটিক হবে না। শেষ একটি প্রশ্ন করতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে উপদেষ্টারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এনসিপিতে যায়নি এবং গণ অধিকার পরিষদ থেকেও তিনি মনোনয়ন নিতে পারছেন না, এবং শেষ পর্যন্ত ঘোষণা দিলেন তিনি স্বতন্ত্র পদে নির্বাচন করবেন। মানে তিনি কি গণ অধিকার পরিষদে যেতে পারছেন না, নাকি সেখান থেকে তাকে নিচ্ছে না? না, দেখেন, আমি বলি এনসিপির যা আছে 52 সাল থেকে 48 সাল থেকে সক্রিয়ভাবে আমি সব কিছুতে জড়িত। 52 সাল থেকে কোনো আন্দোলনে ছাত্ররা এত বিতর্কিত হয় নাই এবারে, এবং সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, স্বামী ভাইও দিছে। তো কিন্তু এত বিতর্কিত হয় নাই, এত বিত্ত বৈভবের মালিক হয় নাই, হ্যাঁ, কিন্তু আবার সরকারেও অংশগ্রহণ করেনি। এরা কইছে এরা এত বিতর্কিত হয়েছে, আমি আগেও আপনাদের টেবিলে বলছি, অন্য টেবিলেও বলছি, এদের একটারও জামানত থাকবে না। স্বতন্ত্র দাঁড়াক, যে পার্টির থেকে দাঁড়াক। আর এই বেরসিক ইলেকশন কমিশন কয়ে দিছে জোট করলেও যার যার প্রতীকের নির্বাচন করতে হবে। তো ওনাকে তো স্বতন্ত্রর জন্য প্রতীক নিয়ে আলাদা করতে হবে, প্রতীক চিনতে চিনতেই শেষ। আর যখনই শুনবে যে উনি উপদেষ্টা ছিল অমক টমক, হ্যাঁ, ওটা ভোট পাবে না, তো যেখানেই দাঁড়াক ভোট পাবে না। এবং আপনার আরেকটা কথা বলি, দেখেন শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার শেষ ইলেকশনে আমি 3টে পার্টি করছিল, 300 আসনে প্রার্থী দিছিল, একটারও জামানত থাকে নাই। এনসিপি তার চাইতেও বিতর্কিত, সুতরাং ওদের জামানতেরও নিচে নামবে, কয়ে দিলাম। জি, ধন্যবাদ আপনাকে। শেষ করার আগে স্বামী ভাই একটু আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, একেবারে সমাশেষ একটু সময় দিতে চাই আপনাকে। যে কখনো তো মনে হয়েছে যে তিনি বিএনপিতে যোগ দেবেন, কখনো মনে হয়েছে এনসিপি, কখনো আবার শেষ দিকে মনে হয়েছে গণ অধিকার পরিষদে তিনি যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্রে লড়বেন। এবং আজিজ ভাই যেটা বলছেন যে যেভাবেই লড়ুক না কেন তারা জামানত বাঁচাতে পারবে না। না, ধন্যবাদ, ঠিকই বলেছেন আজিজ ভাই। দেখুন, আজিজ ভাই একটা সত্য কথা বলেছেন। আমাদের জাতীয় ইতিহাসের একটু পিছনের দিকে আমি ফিরে যেতে চাই। যে আমরা একেবারে শেষ একদম পর্যায়ে একটু ছোট করে 52, জানতে চাই। 62, 69, 70 প্রতিটি বাঁকে বাঁকে ছাত্ররা কিন্তু জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক অর্জনগুলো এনেছে ছাত্ররা জীবন উৎসর্গ। সেই ধারাবাহিকতায় জুলাই ঐতিহাসিক এই বিপ্লবে আমাদের কোমলমতি ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই মিলে জীবন দিয়ে কিন্তু ফ্যাসিবাদমুক্ত শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। এটা অত্যন্ত সত্য কথা। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখেন, তারা সরকারেও ছিল, রাজনৈতিক দলও করেছে। আজকে তাদের নিয়ে প্রশ্ন উঠছে, তাদের লোকরাই তাদের গ্রেপ্তারের জন্য দুর্নীতির কথা তুলে ধরছে, জাতির সামনে সোশ্যাল মিডিয়াতে আসছে। নিশ্চয়ই তারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন, সেটা তো স্বাধীনভাবে তদন্ত করলে পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। আজকের সমস্যা হয়েছে কি জানেন?
আমাদের দেশের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে রাজনীতিতে। আমাদের রাজনীতিবিদরা সততা, দেশপ্রেম, দুর্নীতিমুক্ত, লোভমুক্ত হতে পারে। আমাদের অধিকাংশ রাজনীতিবিদরাই নিজেদের বিত্ত বৈভব, প্রাচুর্যতা অর্জন করার জন্য রাজনৈতিক শক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর এই কারণেই আজকে সারা জায়গায় সংকট তৈরি হয়েছে। সততা, দেশপ্রেম নাই, লোভী এবং দুর্নীতিবাজ আশ্রয় নিয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শের ত্যাগের রাজনীতি, সততা, দেশপ্রেমের রাজনীতি, কয়জন রাজনীতিবিদের জীবনে এই দৃষ্টান্তটা আপনি তুলে ধরতে পারবেন? বলুন তো আপনি বুকে হাত দিয়ে। সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থাটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে অনৈতিক, দুর্নীতি, লুটপাটের কারণে, রাজনৈতিক শক্তির কারণে, যেখানে মানুষের মুক্তি আছে। এই জায়গায় সংস্কার করতে হবে আপনাকে। কোনো রাজনৈতিক দলে দুর্নীতিবাজদের ব্র্যান্ডেড করা যাবে না, তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। তা নাহলে দেশের মানুষের মুক্তি আসবে না, রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।